তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি, আমির খসরু। সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রগুলিসহ গ্রেফতার। যৌথ বাহিনীর অভিযানে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে 20 জন ও কক্সবাজারে অস্ত্রসহ 8 জন আটক। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। সকালে রাজধানীর শাহবাগ থেকে এ লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য এক একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীর দিকে যাবে। পৃথিবীর বহু দেশে শুধু বাঁধ মানুষকে বাঁচিয়ে দিয়েছে, নদীকে বাঁচিয়ে দিয়েছে। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে, ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে। অথচ কি লজ্জা, আপনারা জানেন ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পর এক বাঁধ নির্মাণ করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। গণফোরাম, ন্যাব, ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণফোরাম নেতৃত্ব দেন দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু। আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন। এছাড়া ন্যাব ভাসানীর পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্ব দেন মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুগপৎ আন্দোলনের সাথীরা। আমাদের যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। ক্রমবর্ধমান অস্থিরতার মুখে শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ায় শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এখন পর্যন্ত এই অভিযানে আটক করা হয়েছে 20 জনকে। এদিকে অভিযানের প্রভাবে শুক্রবার শিল্পাঞ্চলে পরিবেশ ছিল শান্ত। কড়া নিরাপত্তায় উৎপাদনে ফিরেছে পোশাক কারখানাগুলো। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। টানা কয়েকদিনের অস্থিরতার মুখে অশান্ত ছিল শিল্পাঞ্চল আশুলিয়া। নানা দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে পথে নামায় ক্রমশ নাজুক হয়ে উঠেছিল শিল্পাঞ্চলের পরিবেশ। বেশ কিছু কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার পরও কাজে যোগ না দেয়ায় শিল্পাঞ্চলের অস্থিরতা সৃষ্টির নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত করতে মাঠে নামে গোয়েন্দারা। ঘোষণা আসে যৌথ অভিযানের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে শুক্রবার বিকেল পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। আশুলিয়া ও সাভার থেকে আটক করা হয় 20 জনকে। যে অস্থিরতা, এটার সাথে সংশ্লিষ্টতা দেখার জন্য সাসপেক্টেড পিপল যারা, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম। জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করে আমরা 20 জনের মধ্যে একজনকে আমরা দেখেছি যে সে এটার সাথে সংশ্লিষ্টতা নাই, সেই হিসাবে তাকে ছেড়ে অন্যান্যগুলোকে আমরা চালান করে দেব। যৌথ অভিযানের প্রভাবে শুক্রবার অনেকটাই শান্ত ছিল আশুলিয়া শিল্পাঞ্চল। 150 ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে কাজ চলেছে।
এবং রাতেও কিছু কিছু ফ্যাক্টরিতে ওভারটাইম চলবে। সেনাবাহিনী, বিজিবি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পেট্রোল অব্যাহত আছে। এদিকে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শিল্পাঞ্চলকে অস্থির করা ব্যক্তিদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। নদী ভাঙে, সাথে ভাঙে শেষ ঠিকানা। স্মরণকালের ভয়ানক বন্যায় ছোট ফেনী নদীর পাড় ভেঙে তলিয়ে গেছে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের বাড়িঘর। এখনও বসতভিটা হারানোর আতঙ্কে গ্রামবাসী। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বাস্তুহারা হবে অনেকে। রনি রায়হানের ছবিতে ফেনীর সোনাগাজীর প্রত্যন্ত গ্রামের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। উজান থেকে হঠাৎ করে নেমে আসার ঢলে হুড়মুড় করে ছোট ফেনী নদী উপচে ভেঙে পড়ে সব কিছু। ঢলের তোড়ে ভেঙে পড়ে হুগলি খালের সাথে ছোট ফেনী নদীর সংযোগ স্থলটি। পানি নেমে গেলেও সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে চর মজলিশপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের মানুষ। নদীর ধারে গড়ে ওঠা অনেক বাড়িঘরও তলিয়ে গেছে নদীতে। আমাদের লালপোল থেকে শুরু করে এই পাশের যতগুলো পানি লালপোল গড়ায় আসছে, সম্পূর্ণ পানি কিন্তু এদিক দিয়ে গেছে, সম্পূর্ণ পানি এদিক দিয়ে গেছে। ঢলটা ওই পানি যদি এদিক দিয়ে না নামতো তাহলে তো মানুষ সবই ডুবে যেত। এখন এদিক দিয়ে যাওয়ার কারণে একদিন পানি গেছে, দ্বিতীয় দিন আমাদের এই জায়গাটা 1 ঘন্টার ব্যবধানে পুরা সাগর হয়ে গেছে। মানে এটা ভেঙে রাস্তাঘাট সবকিছু ভেঙে পানি উপর দিয়ে চড়ছে। ফেনীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যার ছোবল, তাতে জেলার সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের ছোট ফেনী নদী পাড়ের মানুষ এখন নদী ভাঙনের আশঙ্কায়। যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাদের ভিটে মাটি। আতঙ্কে কাটে রাত দিন। এই পর্যন্ত নদী পুরি এখানে আসছে, আসি গাছ গাছুয়া সব ভেঙে নদীতে পড়ে গেছে। আমাদের কাটাখিলা গ্রাম, কলিমুদ্দিন ভুঁইয়া বাড়ি এবং কি একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, 2টা মসজিদ আছে। যে কোনো মুহূর্তে এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকার, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমরা সবাই এগুলো বিলীন হয়ে যাবে নদীর মধ্যে। আর খুচরা ব্যবস্থা হয়ে গেছে, আর খুচরা কোথায় যাবে জায়গা নাই। এই হচ্ছে নদীর ভাঙন এবং এই হচ্ছে ঘর। এই ঘরটি তারা কিন্তু 4 হাতের সম্মান হবে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বাড়িটি সরিয়ে নিয়েছে। নদী ও খাল সংস্কার করে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজার ঠিক করার দাবি এলাকাবাসীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। তছনছ হয়ে গেছে তাদের সাজানো গোছানো সুখের সংসার। তেমনই একটি পরিবার রাজধানীর আজিমপুরের শহীদ দুলাল মাহমুদের। সরকারি কোয়ার্টারের ভেতরে প্রাণ হারানো মানুষটির স্বজনদের এখনকার অবলম্বন কি, সে কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন তারিক হাসান। একটি বেসরকারি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক দুলাল মাহমুদ রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই সেই সুখের ঘর তছনছ করে দেয় হায়নারূপী পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল 18 জুলাই। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর তৈরি করা কেক কেটে নিজের জন্মদিনেও উদযাপন করেন দুলাল। বৃদ্ধ মাকে ইনসুলিন দিয়ে বাসার নিচে নামেন ওষুধ কিনতে। গেটে যেতেই পুলিশের ছোড়া 2টি গুলি এসে লাগে তার হাত ও পেটে। লুটিয়ে পড়েন দুলাল। পরদিন ভোরবেলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারী ছেঁড়া ধন আদরের মানিকের এমন করুণ মৃত্যুতে শুকে পাথর মা। সকালে কইছে মা তুমি একটা লাগে ভাত খাইবা, পরে খিদে লাগলে একটা রুটি আর একটা খেলা খাইবা। অনেক কিছু করছে, অনেক বলার মতো না। দুলালের স্ত্রী ফারহানা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 8.5 বছরের সংসার জীবনে স্বামীর সাথে আছে অনেক সুখ স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটাতে চান সামনের দিনগুলো। সব আমাদের শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না।
একটা সুস্থ মানে হাসতে হাসতে একটা সুস্থ মানুষ নাই হয়ে গেল। নাই, আমার সাজানো সংসার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। আমার নিহত দুলালের অবুঝ দুটি শিশুও বুঝেছে যে তাদের বাবা আর ফিরে আসবে না। পিতৃহারা শিশু দুটি এখন খুঁজে ফিরে বাবার আদর, সুহাগ ও ভালোবাসা। বাবাকে ভালোবাসার চিঠিও লেখেন ছেলে ফারাজ মাহমুদ। আমাকে নিয়ে বাবা অনেক খেলতো। আমার যে ব্যাটটা রেখে গেছে ওইটা আমার বাবা কিনে দিয়েছে, সেই জন্য ভাবি বাবা ওই ব্যাটটা নিয়ে আমাকে নিয়ে খেলতেছে। আমি ভাবি বাবা ওখানে বসে টেবিলে বসে ভাত খাচ্ছে আর আমাদের বিছানায় ঘুমাচ্ছে, আমরা 4 জন মিলে ঘুমাচ্ছি। প্রতিবেশীরাও দুলাল মাহমুদের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বলছেন এমন ঘটনা যেন কোনো শত্রুর জীবনেও না ঘটে। খুবই খারাপ লাগছে। একটা মানুষ, উনি তো নিরীহ মানুষ, সাধারণ চাকরি করে, কোনো সাথেও নাই পাচেও নাই, তাই না? তো ওনার জন্য মনে পড়লে খারাপ লাগে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিকেলে শহরের চাষারায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে ত্বকী হত্যার 11.5 বছর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অতি দ্রুত ত্বকী হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হত্যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সম্পৃক্ততা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, তার কিশোর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে তারা নারায়ণগঞ্জের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। আমরা বরাবর বলেছি যে এই গডফাদার মাফিয়াদের শক্তি হচ্ছে সরকার, প্রশাসন, পুলিশ। 1 মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি, এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তালিকা প্রকাশ করে তাদের অনুদান ও ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানীতে দলটির কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে একথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত তালিকা প্রস্তুত করে শহীদ পরিবারকে এককালীন বা মাসিক ভাতা দেওয়ার দাবি জানান। আহতদের চিকিৎসা খরচ দেওয়ার কথাও বলেন তিনি। সাইফুল হক বলেন, 16 বছরের দুর্নীতি দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি করেছে তারও একটি হিসেব জনগণের সামনে তুলে ধরা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন, তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার। তাদের কাজটা তারা ঠিক করবেন। আমরা দেখতে চাই সরকার এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রায়টা দিয়েছে তাকে সংহত করব, তাকে জোরদার করব। এই সরকার ব্যর্থ হবে না, সরকার সফল হবে এবং এই সরকার কোনোভাবে প্রতিপক্ষ হবেন না তারা। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই দেশের তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দেবে না। তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথমবারের মতো দলীয় সফরে এসে সম্বর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। 5 আগস্ট সরকার পতনের পর ও গত আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার সরকার। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা সহ নানা উন্নয়নে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে নতুন অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সবাই মিলে কাজ করার আহ্বানও জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ 10 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দুপুরে সিরাজগঞ্জ শহরের গুড ফুড রেস্টুরেন্টে এই 10 পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15.5 বছরে শুধু বিএনপির নেতাকর্মীকেই নির্যাতন করেননি, তারা ক্ষমতার শেষ সময়ে ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি চালিয়েছে। এসব হত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম, বেড়েছে রসুনের দামও। কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামে। মেসবাহ হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাই, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবচেয়ে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখন তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা, একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে। কেন দামের এই ওঠানামা তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে, বিশু শুক্র শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়, তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ, টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দাম একটু বেশি, মানে শাক দাম ডুমুরা শাক 40 টাকা, 5 শাক 10 টাকাতে বেতন পেয়ে আমরা মাংস কিনে বিদ্যা, মাছই কিনে বিদ্যা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান লাল জুলাইয়ের কবিতা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ আবৃত্তি শিল্পীদের ব্যানারে এই আয়োজন। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আয়োজনে প্রায় শতাধিক আবৃত্তি শিল্পী, কবি ও সঙ্গীত শিল্পী অংশ নেন। তারা কবিতা আবৃত্তির মাধ্যমে স্মরণ করেন ছাত্র জনতার আন্দোলনের শহীদদের। কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে নীল মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে, পানি। উত্তাল রাজপথের মিছিলে মিছিলে মুগ্ধরা পানি বিলি করে। শাহবাগ, টিএসসি কিংবা সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আবু সাইদ, আসিফ, আদনানরা কি অসীম সাহসিকতায় বীর দর্পে সিনা টান টান করে লড়ে। শুরু হয়েছে শিল্পী মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী মহাকালের যাত্রা। শুক্রবার সন্ধ্যায় আলিয়স প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সহ বিশিষ্ট শিল্পীরা। পরে শিল্পী মাসুদুর রহমান আগত অতিথিদের নিয়ে তার প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীটি চলবে 14 সেপ্টেম্বর, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে।